এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। তোমাদের সামনে হাজির হয়ে গেছি ক্লাস 11-এর চ্যাপ্টার 7 সজীব কোষের রাসায়নিক গঠন এবং জৈব অণুসমূহ নিয়ে। তো এই চ্যাপ্টারে আজকে আমি তোমাদেরকে পড়াবো সজীব কোষের রাসায়নিক উপাদানসমূহ। এই সজীব কোষের রাসায়নিক উপাদানসমূহ জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখো, আমি প্রথমে একটা কোষ এঁকে নিয়েছি, তাই না? এই কোষ কি? এই কোষ হলো জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। ক্লিয়ার? তো এই কোষ যে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক, এটা তোমরা সকলেই জানো। কখন থেকে জানো? যখন থেকে তোমরা একটা জীববিদ্যা আর একটা হচ্ছে পদার্থবিদ্যা, ঠিক আছে, বা লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, বিজ্ঞানের যে শ্রেণী বিভাগ যখন থেকে তোমরা করতে শিখেছো, ঠিক তখন থেকেই এই ভাগটাও তোমরা শিখে নিয়েছো এবং সেখান থেকেই তোমরা এই যে কোষ, এই কোষটা কি সেটাও জানতে শিখেছো। তো দেখো, এই কোষকে তাহলে আমরা কি বলবো? এই কোষকে আমরা বলবো রাসায়নিক পদার্থের সংযুক্তির ফল। ক্লিয়ার? তাহলে রাসায়নিক পদার্থের সংযুক্তির ফলই হলো কোষ, তাই তো? অর্থাৎ কোষ পর্দা সহ প্রোটোপ্লাজমের একত্রীকরণকে বলা হয় রাসায়নিক পদার্থের সমন্বয়। ক্লিয়ার? তো প্রথমে এই রাসায়নিক পদার্থ, দেখো, এই প্রথমে এই রাসায়নিক পদার্থ যে রয়েছে, এই রাসায়নিক পদার্থ মৌল হিসেবে, কি হিসেবে? মৌল হিসেবে কি হয়? একত্রিত হয়। ক্লিয়ার? বা মৌল হিসেবে রাসায়নিক পদার্থের একত্রীকরণ ঘটে। এই একত্রীকরণ ঘটার পরে কি হয়? এটি উৎপন্ন করে, কি উৎপন্ন করে? জৈব পদার্থ বা জৈব যৌগ উৎপন্ন করে। পরবর্তীতে এই জৈব যৌগ সম্মিলিত হয়ে কি হয় না? সম্মিলিত হয়, সম্মিলিত হয়ে কি গঠন করে? কোষীয় গঠনের সৃষ্টি করে। কি করে? কোষীয় গঠন। কোষীয় গঠনের সৃষ্টি করে। কোষীয় গঠন বলতে আমরা কি কি বুঝি? কোষীয় গঠন বলতে আমরা বুঝি, যেমন ধরো নিউক্লিয়াস, আরএনএ, ডিএনএ, রাইবোজোম, ইটিসি বা ইত্যাদি। এগুলোকে বলা হয় কি? কোষীয় গঠন। এবার দেখো, কোনো কোনো রাসায়নিক মৌল, কি বললাম? কোনো কোনো রাসায়নিক মৌল কি রূপে? আয়ন রূপে। কি রূপে বললাম? আয়ন রূপে। আয়ন রূপে কি করে? অন্য মৌলের সঙ্গে সংযুক্ত হয়ে এই অন্য মৌলের সাথে সংযুক্ত হয়ে কি গঠন করে? অজৈব রাসায়নিক যৌগ হিসেবে কোষীয় মাধ্যমে অবস্থান করে। কোথায় অবস্থান করে? প্রথমে অজৈব রাসায়নিক যৌগ গঠন করে, যা
কোষীয় মাধ্যমে অবস্থান করে। ক্লিয়ার? তাহলে দেখো এই অজৈব রাসায়নিক যৌগ কিভাবে গঠিত হয়েছে। আয়ন রূপে কোনো কোনো রাসায়নিক মৌল অন্য কোনো মৌলের সাথে সংযুক্ত হয়ে গঠন করেছে কি অজৈব রাসায়নিক যৌগ। এই অজৈব রাসায়নিক যৌগ হিসেবে কোষীয় মাধ্যমে কি করে অবস্থান করে, তাই তো? তাহলে কোষের মধ্যে প্রাণের সঞ্চারটা কিভাবে ঘটে চলো জেনে নিই। কোষের মধ্যে প্রাণের সঞ্চার ঘটে কিভাবে? বিভিন্ন ধরনের উৎসেচক, আর কি ডিএনএ, আরএনএ, শর্করা, প্রোটিন, ফ্যাট, এগুলো কি করে? এগুলো যুক্ত হয় পর্যাপ্ত পরিমাণে জলের সাথে। কিসের সাথে? পর্যাপ্ত পরিমাণে জল। এই পর্যাপ্ত পরিমাণে জলের সঙ্গে যুক্ত হয়ে কোষের মধ্যে প্রাণের সঞ্চার ঘটায়। কি ঘটায়? কোষের মধ্যে কোষের মধ্যে প্রাণের সঞ্চার ঘটায়। ক্লিয়ার? দেখো কোষের মধ্যে যখন প্রাণের সঞ্চার ঘটে তারপরে কি হয়? একটি কোষ প্রকৃতির থেকে বিভিন্ন মৌলগুলোকে আয়ত্ত করার ক্ষমতা রাখে। কি করে? একটি কোষ প্রকৃতির থেকে বিভিন্ন ধরনের মৌলগুলোকে আয়ত্ত করার ক্ষমতা রাখে। ঠিক আছে? প্রকৃতির থেকে বিভিন্ন ধরনের মৌলগুলোকে আয়ত্ত করার ক্ষমতা রাখে। ঠিক আছে? এই মৌলগুলোকে আয়ত্ত করে কি করে? বিপাক ক্রিয়ার মাধ্যমে জটিল যৌগে পরিণত করে। কি করে? এই বিপাক ক্রিয়া করে। এই বিপাক ক্রিয়ার মাধ্যমে জটিল জৈব যৌগে রূপান্তরিত করে, যা কোষের বিভিন্ন বিপাকীয় কাজে বা কোষের বিভিন্ন গঠনে অংশ নেয়। দেখো একটি কোষ যেরকম প্রকৃতির থেকে বিভিন্ন মৌল গ্রহণ করে কি করে? নিজের দৈহিক কাঠামো গঠনের কাজে লাগায়। সেই রকম সেই কোষটি যখন আবার মারা যায় পুনরায় প্রাকৃতিক উপায়ে আবার তা পরিবেশে ফিরে যায় মৌলগুলো। ক্লিয়ার? তাহলে মৌলের এইভাবে পুনরাবৃত্তি বা পুনরাবর্তন ঘটে। তাহলে দেখো একটি কোষের মধ্যে যখন সমস্ত ধরনের রাসায়নিক উপাদান উপস্থিত থাকে, কি বললাম? একটি কোষের মধ্যে সমস্ত রকমের রাসায়নিক উপাদান অর্থাৎ যাবতীয় রাসায়নিক উপাদান যখন একটি কোষের মধ্যে উপস্থিত থাকে তখন তাকে কি বলা হয়? কোষীয় রাসায়নিক ভাণ্ডার। কি বলা হয়? কোষীয় রাসায়নিক ভাণ্ডার। ক্লিয়ার? তো আমাদের যে জীব জগৎ রয়েছে এই জীব জগতে কি রয়েছে? জীব দেহ। এই জীব দেহে যত রকমের রাসায়নিক উপাদান রয়েছে তার মধ্যে প্রধান রাসায়নিক উপাদানগুলো হলো কি কি বলতো? প্রধান রাসায়নিক উপাদানগুলো হলো কার্বোহাইড্রেট,
কার্বোহাইড্রেট বা যাকে বলা হয় শর্করা। 2 নম্বর হচ্ছে প্রোটিন। 3 নম্বর হচ্ছে ফ্যাট। ঠিক আছে, বা বলা হয় লিপিড। তো এই 3টি উপাদানের পরিমাণ সব থেকে বেশি রয়েছে জীবদেহে। তাহলে তাপ উৎপাদক রাসায়নিক পদার্থগুলো কোনগুলো? চলো জেনে নিই। তাপ উৎপাদক রাসায়নিক পদার্থগুলো হলো কার্বোহাইড্রেট এবং ফ্যাট। এই দুটোকে বলা হয় তাপ উৎপাদক রাসায়নিক পদার্থ। এবং বাকি পড়ে থাকলো কি? বাকি পড়ে থাকলো প্রোটিন। এই প্রোটিনকে কি বলা হয়? এই প্রোটিনকে বলা হয় দেহ গঠনকারী পদার্থ বা মৌল। এই জীবজগতে প্রধান যে উপাদানগুলো থাকে সেগুলো কি কি বলতো? সেগুলো হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এবং সালফার। এগুলো মানব দেহে কোথায়? মানব দেহে 90% শুষ্ক ওজনের ভিত্তিতে যুগ্মভাবে অবস্থান করে। কিভাবে অবস্থান করে? এগুলো যুগ্মভাবে অবস্থান করে। ক্লিয়ার? এরপর আসছি সজীব কোষের যে রাসায়নিক উপাদান, এই রাসায়নিক উপাদান সমূহের মধ্যে পড়ে কি পড়ে বলতো? ট্রেস এলিমেন্ট। কি পড়ে? ট্রেস এলিমেন্ট বা যাকে বলা হয় স্বল্প প্রয়োজনীয় পদার্থ। তাহলে ট্রেস এলিমেন্টের বাংলাটা কি? স্বল্প প্রয়োজনীয় পদার্থ। ক্লিয়ার? তাহলে স্বল্প প্রয়োজনীয় পদার্থ বা ট্রেস এলিমেন্ট বলতে আমরা কি বলবো? ট্রেস এলিমেন্ট বলতে আমরা বলবো জীবদেহের বৃদ্ধি এবং বিকাশ। কিসের জন্য? জীবের এই জীবদেহের বা জীবের বৃদ্ধি এবং বিকাশের জন্য যে সমস্ত পদার্থ খুব অল্প পরিমাণে প্রয়োজন হয় সেই সমস্ত পদার্থগুলোকে বলা হয় ট্রেস এলিমেন্ট বা স্বল্প প্রয়োজনীয় পদার্থ। তো এই স্বল্প প্রয়োজনীয় পদার্থগুলো কি কি তাহলে হবে? কয়েকটি স্বল্প প্রয়োজনীয় পদার্থের নাম আমরা তাহলে লিখে ফেলি। কি কি হবে বলো তো? ব্রোমিন, কোবাল্ট, ক্যাডমিয়াম, মলিবডিনাম ইত্যাদি। আরও অনেক কিছুই রয়েছে, আপাতত এইগুলোর নাম বললাম। তো এই যে ট্রেস এলিমেন্টগুলো, এগুলো কিন্তু উৎসেচকের সঙ্গে সংঘবদ্ধভাবে অবস্থান করে। এই ট্রেস এলিমেন্টগুলো কিসের সঙ্গে সংঘবদ্ধভাবে অবস্থান করে? উৎসেচকের সঙ্গে। উৎসেচকের সঙ্গে
দেখো, এই যে ট্রেস এলিমেন্ট বা স্বল্প প্রয়োজনীয় পদার্থ রয়েছে, এই ট্রেস এলিমেন্ট বা স্বল্প প্রয়োজনীয় পদার্থগুলো জীবদেহের মধ্যে কি করে? জৈব যৌগের সাথে সঙ্ঘবদ্ধভাবে অবস্থান করে, তাই তো? তো এই ট্রেস এলিমেন্ট ছাড়াও আরো কিছু পদার্থ কোষের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই পদার্থগুলো কি কি, চলো আমরা লিখে ফেলি। সেইগুলো হলো ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরিন এবং আয়রন। এই যে রাসায়নিক উপাদান রয়েছে কোষের মধ্যে, ঠিক আছে, এই কোষের মধ্যে যে রাসায়নিক উপাদান রয়েছে যেগুলো কোষ নিজেরা তৈরি করতে পারে, কি বললাম? যে সমস্ত উপাদানগুলো কোষ নিজেরা তৈরি করতে পারে সেই সমস্ত উপাদানগুলোকে কি বলা হয়? বায়োমলিকিউল বা জৈব অণু। তাহলে বায়োমলিকিউল বা জৈব অণু কি হলো? জৈব অণু হলো কোষের মধ্যে যে সমস্ত উপাদান কোষ নিজেরাই তৈরি করতে পারে সেই সমস্ত অণুগুলোকে বলা হয় বায়োমলিকিউল বা জৈব অণু। আমাদের কোষে প্রায় 5,000 রাসায়নিক পদার্থ উপস্থিত রয়েছে। তার মধ্যে কোষের যে কোনো সময়ে রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে কয়টি? প্রায় 1,000টি রাসায়নিক বিক্রিয়া সবসময় চলতে থাকে কোষের মধ্যে। বুঝতে পেরেছো? দেখো, এই যে সমস্ত রকমের যে রাসায়নিক উপাদান, এটি দুই রকম অবস্থাতে কোষের মধ্যে পরিলক্ষিত হয়। কি কি অবস্থায়? একটি হলো দ্রবীভূত অবস্থায়, অপরটি হলো অদ্রবীভূত অবস্থায়। এই দুই রকম অবস্থায় সমস্ত ধরনের রাসায়নিক পদার্থগুলোকে কোষের মধ্যে দেখা যায়। দেখো, এই যে রাসায়নিক সমস্ত যে পদার্থগুলো রয়েছে কোষের মধ্যে, এগুলোকে আকার অনুসারে, কি অনুসারে? আকার অনুযায়ী আকার অনুযায়ী এই রাসায়নিক পদার্থগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? একটি হলো ম্যাক্রোমলিকিউল, অপরটি হলো মাইক্রোমলিকিউল। ম্যাক্রো কথার অর্থ হচ্ছে বড়, আর মলিকিউল কথার অর্থ হচ্ছে অণু। তাহলে ম্যাক্রো মলিকিউল আমরা কাকে বলবো? ম্যাক্রো মলিকিউল হলো কোষের মধ্যে যে সমস্ত উপাদান বৃহদাকৃতির লক্ষ্য করা যায়, অর্থাৎ বৃহদাকৃতির যে সমস্ত উপাদান বা রাসায়নিক পদার্থ লক্ষ্য করা যায় তাদের বলা হয় ম্যাক্রো মলিকিউল, অর্থাৎ কি বলা হয়? ম্যাক্রো মলিকিউল। এরপরে আসছি মাইক্রোমলিকিউল। এই মাইক্রোমলিকিউলটা কি? মাইক্রোমলিকিউল হলো কোষের মধ্যে যে সমস্ত অণুগুলো ছোট ছোট আকারে বিদ্যমান সেগুলোকেই বলা হয় মাইক্রোমলিকিউল। তাহলে এই ম্যাক্রোমলিকিউলগুলো কোনগুলো? এই ম্যাক্রোমলিকিউলগুলো হলো নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ফ্যাট এবং বহু শর্করা, যাকে বলা হয় অলিগো স্যাকারাইড। এরপরে আসছি মাইক্রোমলিকিউল। এই মাইক্রোমলিকিউলগুলো কোনগুলো? এই মাইক্রোমলিকিউলগুলো হলো জল,
খনিজ লবণ, সরল শর্করা, ফ্যাট, আর কি নিউক্লিওটাইড। এইগুলো হলো মাইক্রোমলিকিউল। ক্লিয়ার? এই যে কোষের মধ্যে যে রাসায়নিক বস্তুগুলো রয়েছে না, এই কোষের মধ্যে এই রাসায়নিক বস্তুগুলোকে দুই ভাগে আমরা ভাগ করেছি। সেগুলো কি কি? সেগুলো হলো, একটি হলো অজৈব বস্তু, অপরটি হলো জৈব বস্তু। এই জৈব বস্তু কোনগুলো? এই জৈব বস্তু হলো কার্বন এবং হাইড্রোজেন, এই দুটো হলো জৈব বস্তু। অজৈব বস্তু কোনগুলো? অজৈব বস্তু হলো কার্বন হাইড্রোজেন বাদ দিয়ে যেগুলো থাকে, যেমন ধরো জল, খনিজ লবণ, আর কি বলতো, আর আয়ন থাকে। এগুলোকেই বলা হয় অজৈব বস্তু। অজৈব বস্তু হিসেবে এখন যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো জল। অর্থাৎ অজৈব বস্তু হিসেবে জলের কি ভূমিকা রয়েছে। একটি কোষের বৃহত্তম অংশই হলো জল, তা তো তোমরা সকলেই জানো। একজন মানুষের তার দৈহিক ওজনের, কিসের বললাম, তার দৈহিক ওজনের 60 থেকে 70% জল উপস্থিত। ঠিক আছে? তাহলে কোনো জল দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। ঠিক আছে? তো এই যে জলের H2O, এই দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু পরস্পর কিসের দ্বারা যুক্ত থাকে? পরস্পর যুক্ত থাকে আন্ত হাইড্রোজেন বন্ধনীর দ্বারা। তাহলে কিসের মাধ্যমে যুক্ত থাকে? আন্ত হাইড্রোজেন বন্ধনীর দ্বারা। ক্লিয়ার? তাহলে মানব দেহে জলের ভূমিকাগুলো কি কি? মানব দেহে জলের 1 নম্বর ভূমিকা হলো জল বহুকোষীয় উপাদানের দ্রাবক হিসেবে কাজ করে। নাম্বার 2 হলো জৈব অণুগুলো জলের উপস্থিতি এবং সংস্পর্শে একটি ত্রিমাত্রিক গঠনের সৃষ্টি করে। নাম্বার 3, কোষ পর্দার দ্বিস্তরীয় লিপিড গঠনে বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 4, উদ্ভিদের সালোক সংশ্লেষের সময়, কখন? উদ্ভিদের সালোক সংশ্লেষের সময় ক্লোরোফিলকে ইলেকট্রন ট্রান্সফার করে এবং অক্সিজেন উৎপাদনেও সহায়তা করে। নাম্বার 5, শরীরের মধ্যে তাপের সমতা বজায় রাখে এই জল। নাম্বার 6, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ, অর্থাৎ আমাদের শরীরের যে বিভিন্ন বর্জ্য পদার্থ, এই বর্জ্য পদার্থগুলো জলের সাহায্যে দেহ থেকে বাইরে নির্গত হয়। নাম্বার 7, জলের অণুগুলোর পারস্পরিক সংযুক্তি। কি বললাম? জলের যে অণুগুলোর পারস্পরিক সংযুক্তি এবং দেহের মধ্যে সুষ্ঠু পরিচালনার সহায়ক হলো এই জল। নাম্বার 8, দেহে অম্ল এবং ক্ষারের মধ্যে ভারসাম্য রক্ষা করে। এগুলো আমি তোমাদের সামনে ডিসকাস করলাম। এছাড়াও জলের আরো কিছু ভূমিকা রয়েছে। এরপর যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো অজৈব বস্তু হিসেবে খনিজ পদার্থ। তো এই খনিজ পদার্থ কি কি ধরনের হয়? এই খনিজ পদার্থ 2 ধরনের হয়। একটি হলো দ্রবীভূত অবস্থায় থাকে যে খনিজ পদার্থ, আর অদ্রবীভূত অবস্থায় থাকে
দেহকোষে যে খনিজ পদার্থ। দ্রবীভূত অবস্থায় থাকে যে খনিজ পদার্থ সেটি হলো মেজর এলিমেন্ট। ক্লিয়ার? আর অদ্রবীভূত অবস্থায় থাকে যে খনিজ পদার্থ সেটি হলো মাইনর এলিমেন্ট। একটি জীবকোষে যে সমস্ত এলিমেন্টগুলো দ্রবীভূত অবস্থায় থাকে এবং যেগুলো বেশি পরিমাণে থাকে সেগুলোকে বলা হয় মেজর এলিমেন্ট বা মুখ্য খনিজ। কি বলা হয়? মুখ্য খনিজ। এই মুখ্য খনিজগুলো কি কি? এই মুখ্য খনিজগুলো হলো ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন ইত্যাদি। এরপরে আসছি অদ্রবীভূত খনিজ। এই অদ্রবীভূত খনিজটা কি? যে সমস্ত উপাদান জীবকোষে অদ্রবীভূত অবস্থায় থাকে এবং যেগুলো খুব কম পরিমাণে প্রয়োজন হয় জীবদেহ কোষে সেগুলোকে বলা হয় মাইনর এলিমেন্ট বা গৌণ খনিজ বা অদ্রবীভূত খনিজ বলা হয়ে থাকে। এই যে মাইনর এলিমেন্ট একে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্টও বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? মাইক্রোনিউট্রিয়েন্ট। আর দ্রবীভূত খনিজ বা মুখ্য খনিজকে বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে বলো তো? ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ক্লিয়ার? তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।